বাবা, কি বিশাল ভৎসনা তিরস্কার আমার উদ্দেশ্যে চন্দ্রমল্লিকা! আমার হরিণী যেন আজকাল আমাকেই সিংহী হয়ে আক্রমণ করতে প্রস্তুত। এত না রাগ দেখিয়ে সোজাসুজি তো বলতে পারো তুমি আমায় তৈরি করতে চাও। লাজের লাল আভা ছড়িয়ে পড়ে কৃষ্ণাঙ্গ মুখশ্রীতে। অদৃশ্যতা শুভ্র হলে দৃশ্যমান হতো, তবুও যেন ধরা পড়ে যুবকের নয়ন যুগলে ভালোবাসা এমন এক জাদুকরী প্রদীপ যা বহু অদৃশ্য ক্ষেত্রেও দৃশ্যমান করে দেয় অনায়াসে। মেহমাদ শাহকে নিজে হাতে তৈরি করে দিল রমণী। যুবক নিজেকে আয়নায় পর্যবেক্ষণ করার মাঝে খেয়াল করে তার বাচ্চা হরিণী এক দৃষ্টিতে তার পানে তাকিয়ে। তুমি তোমার কক্ষে যাচ্ছ না কেন? তৈরি হবে না? আসলে আপনাকে স্নান করাতে যে আমার পোশাক ভিজে গিয়েছিল পুরোপুরি। পরনের উতুরিউটি ব্যতীত এই কামরা আমার পরিধান করার মতো কিচ্ছুই নেই। আপনি আদেশ করলে এভাবেই আমার কক্ষে যাব। তড়িৎ গতিতে ডান হস্তের 3 আঙ্গুলে তার কপাল শক্ত করে চেপে ধরে মেহমাদ শাহ। কুকিয়ে উঠে রমণী হিসিয়ে বলে ওঠে, একদম প্রাণ নিয়ে নিব চন্দ্রমল্লিকা। এই রূপ, এই দেহ, এই এলোকেশ দর্শন করার ও ছোঁয়ার অধিকারী একমাত্র আমি। তুমি কি না বলছো এই রূপে প্রহরী ও দেহরক্ষীদের সামনে দিয়ে বের হবে তুমি? নির্বাক যামিনী। সে ভাবেও নি এমন কোনো প্রতিক্রিয়া পাবে, খুব সাধারণভাবেই বলেছিল সে। তবে চাপা আনন্দও জেগে উঠেছে গোটা শেরপুরের শাসকের আঁখিতে ঈর্ষার সাক্ষাৎ পেয়ে, যার কারণ সে নিজে। ছুতোর ভাবনা আসে তার মস্তিষ্কে। আনন্দটুকুতে পাথর চেপে তাচ্ছিলের ভঙ্গিমায় শুধায়, হ্যাঁ, আমি শুধু আপনার অধীনস্থ, আর আপনার উপর আমার কোনো অধিকার ভাবার অধিকারটুকুও নেই। আপনাকে ছাড়া কেউ আমায় ভালোভাবে দেখবেও না, অথচ আপনি অন্য কাউকে বিবাহ করে তার স্পর্শে সিক্ত হবেন। কি অদ্ভুত, তাই না? সব নিয়মগুলো কেমন এক পাখি। যামিনী, হয়েছে, কিছু বলা লাগবে না। আমি দুঃখিত নিজের দুঃসাহসিকতার জন্য। তবে কি করবে বলেন, আমি খুব বেশি নিস্তেজ, নিঃস্ব হয়ে পড়েছি ধীরে ধীরে। আপনি বিনা আমার এই গোটা মহল তো দূরে থাকুক, দুনিয়াতে কেউ নেই। আপনি অন্য কারো হয়ে গেলে আমার কি হবে এই উৎসবে? আমাকে তো ডাকেও নি তারা, কেউ তো আমাকে আপনার স্ত্রী ভাবে না। পদে পদে আঘাত করে শব্দের বানে আমাকে। অবশ্য আমিও তো আঘাত করার মতোই নারী, সামান্য একজন দাসী, মনোরঞ্জিনী। যুবকের চরণের সম্মুখে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে সে। মেহমাদ শাহ সহ্য করতে পারে না প্রিয়তমার এত অশ্রুর বর্ষণ। বাহু ধরে উঠাই তাকে, অশ্রু মুছিয়ে বুকে ঝরিয়ে নেয়। তুমি এই মেহমাদ শাহের সবচেয়ে প্রিয় ও মূল্যবান সম্পত্তি। তুমি বিনা আমি মেঘলা ফ্যাকাশে আকাশ, উদাসীন, ব্যথিত, দুঃখিত। তুমি আমার সূর্য, যাকে ব্যতীত আমি অন্ধকারাচ্ছন্ন। তাহলে ভাবো তুমি কতটা দামি আমার জমিদারনি বেগম চন্দ্রমল্লিকা। আর তুমি যাবে না কেন? তুমি জমিদার মেহমাদ শাহের স্ত্রী, জমিদারনি। তুমি হিনা এই নবাব বাড়িতে উৎসব সাজে না। আমি যেখানে, তুমি তো সেখানেই থাকবেই। আমি নিজ হাতে আজ তোমায় তৈরি করে দেব। নিজের বাবু মশাইয়ের বক্ষে মুখ লুকিয়ে কুটিল হাসি দেয় যামিনী। ধীরে ধীরে সেও রাজনীতি ও কূটনীতি আত্মস্থ করে ফেলেছে। সাবধান, জমিদার নবাব মেহমাদ শাহ প্রবেশ করছেন। প্রহরীর সতর্কবার্তা শ্রবণগত হতে সকলেই নিজ নিজ স্থান হতে উঠে দাঁড়ায়। সঙ্গীত, বাজনা, নৃত্য বন্ধ হয়ে যায়। পাতলা পর্দা দিয়ে দেওয়া হয় জমিদারের আসনের সম্মুখে, যাতে নর্তকীয় মনোরঞ্জনীদের দর্শন না পায় যুবক। এ বংশীয় নিয়ম বিরোধী। প্রবেশ করে মেহমাদ শাহ যামিনীর হাত ধরে। ঈর্ষায় দগ্ধিত হয়ে যায় মেহেনুরের অন্তর বাহির, তবু সৌজন্যতা রক্ষার্থে হাসি ধরে রাখা আবশ্যক। বেগম নূরবাহার আঁচ করতে পারেন সব। বেগম লুৎফুন্নেসাকে সালাম জানায় মেহমাদ শাহ ও যামিনী। দাদি যেন পৌত্রের হাতে মমতা সিক্ত চুম্বন করে। আমার সিংহ, যাও আসন গ্রহণ করো। তুমি ছিলে না বলে আমার মহলের চাকচিক্যই যেন হারিয়ে গিয়েছিল, তোমার আগমনে তা ফিরেছে। মেহমাদ শাহ যামিনীকে সাথে করে নিয়ে তার পাশেই স্থান দেয়। রমণীর মুখশ্রী এক চওড়া তেজস্বী হাসি। উৎসব পুনরায় শুরু হয় গল্পগুজব। হুট করে বেগম নূরবাহার ঘোষণা করেন, হালুয়া ও জিলিপি বিলানো হোক সকলের মাঝে। আমার সিংহ ও শাহজাদি মেহনুরের কাল কাবিন হবে। গুঞ্জন পড়ে যায় সকলের মাঝে। আরেক দফা আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যামিনী। কোনো রকমে আসছি উচ্চারণ করেই বেরিয়ে পড়ে সে। নিশুতি রাত্রি, গোটা নবাব বাড়ি নিস্তব্ধ, যেন গোটা মহলটাই তন্দ্রায় ডোবে। যামিনী ছোট্ট এক ছুরি হস্তে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে। এই গভীর মানসিক আঘাত সহ্য করতে পারছে না সে। ইচ্ছা করছে নিজেকে সমাপ্ত করে দিতে। চোখ বন্ধ করতেই মস্তিষ্ক কল্পনায় এঁকে দিচ্ছে মেহিনুর ও মেহনাদ শাহকে ঝুড়ে নানা দৃশ্য। ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়।
আর সহ্য করতে না পেরে ছুরি শক্ত করে চেপে ধরল। রক্ত টপটপ করে বেয়ে পড়ে। দিলরুবা দেখিয়ে চেঁচিয়ে ওঠে, বেগম, দাসী, দাসী, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। সে হাত ধরতে গেলে যামিনী হাতের ইশারায় থামতে আদেশ করে। তার অগ্নিমূর্তি দশা দেখে দিলরুবা আর সাহস করে না এগিয়ে যাওয়ার। চলে যাও, দূরে চলে যাও। আমি বাবু মশাইকে ছাড়া আর কারো চেহারা দেখতে চাই না আমার সম্মুখে। একা ছেড়ে দাও আমায়, একা। দাসীরা দ্রুত বারান্দা ত্যাগ করে। দিলরুবা ছুটে যায় মেহমাদ শাহের কক্ষের দিকে। সে জ্ঞাত এই মুহূর্তে শুধু সে এই রমণীকে বাধা দান করতে পারে। মেহমাদ শাহ তার খাস ভৃত্য মিনার ও হিসাব রক্ষকের সঙ্গে হিসাব খিতাব নিয়ে বসেছে। এমন সময় দরজায় করাঘাত করে প্রবেশ করে প্রহরী। ভ্রু কুঞ্চিত হয় যুবকের। হুজুর, ভুল ত্রুটি মার্জনা করবেন। বেগম চন্দ্রমল্লিকার খাস বাদী এসেছে, খুব জোর করছে আপনার কক্ষে প্রবেশ করার। খুবই জরুরি বিষয় বলে আবেদন করছে। কিছু একটা ভেবে একবারের জন্য বায়ুশূন্যতা বোধ হয় যুবকের। সায় জানায় বিনা বিলম্বে। তার অনুমতি পেয়ে দিলরুবা ভেতরে প্রবেশ করে। কি জন্য এসেছো এভাবে? কোনো সমস্যা? বিনা দ্বিধায় ও ভয়ে খুলে বলো সবকিছু। দ্বিধান্বিত হয়ে দিলরুবা এক দফার হিসাব রক্ষককে তো আরেক দফা মিনারের দিকে তাকাচ্ছে। বিষয়টা বুঝতে পেরে মেহমাদ বলে ওঠে, কক্ষ খালি করা হোক। দুজন বেরিয়ে গেলে জিজ্ঞাসু দৃষ্টি ফেলে দিলরুবার উপর। তড়িৎ গতিতে সে ঘটনাটা প্রকাশ করে। মেহমাদ শাহ কিছু বুদ্ধিশূন্য হয়ে পড়ে। সম্মোহিতের ন্যায় কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহমাদ শাহকে কামরায় প্রবেশ করতে দেখে সেবায় নিয়োজিত সকল দাসী বিদায় জানিয়ে কক্ষ ত্যাগ করে। যুবক বারান্দায় যেয়ে যামিনীর পিঠে বক্ষ মিশিয়ে দাঁড়ায়। হাত থেকে ছুরিটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। চন্দ্রমল্লিকা, আমার বাচ্চা হয়নি। এসব কি ধরনের উন্মাদনা? উন্মাদ হয়ে গিয়েছো? একটা পারো ভাবুনি তোমায় ছাড়া তোমার সুবাসহীন আমার কি দশা হবে? হয়েছি আমি উন্মাদ, হবই না বা কেন? আপনি গতকাল হতে যাচ্ছেন আপনার অপরূপা মেহনুর তথা চন্দ্রপ্রভার। আমার স্বামী, আমার একমাত্র ভালোবাসা প্রিয়তম বাবু মশাই অন্য কারো হয়ে যাবে। আমি চলবো না, তা কি করে সম্ভব? এতই যখন ভালোবাসেন তো কেন আমাকে পোড়াচ্ছেন? বন্ধ করুন না এই বিয়ে। যামিনী, এসব অনর্থক কথা বলো না। আধার নেমেছে, বেশ, ঘুমিয়ে পড়ো। আপনার জন্য বলা খুব সহজ, আমার জন্য না। বিশ্বাস করুন দয়া করে, আমি মরে যাচ্ছি ভিতরে ভিতরে, মরে যাচ্ছি আমি। তীব্র শব্দে কাঁদতে কাঁদতে যুবকের চরণে লুটিয়ে পড়ে সে। আকুতি করে শুধাই, বাবু মশাই, একটু অনুগ্রহ দেখায়, একটু। এই বিবাহ বন্ধ করেন দয়া করে, বন্ধ করুন। যামিনীকে বাহু ধরে উঠাই যুবক। শক্ত তার চাহনি ও মুখশ্রী। দীর্ঘশ্বাস ফেলে জানাই, আমার হাতে নেই যামিনী, আমার কিছুই করার নেই, সত্যি কিছু করার নেই। ঘুমিয়ে পড়ো। সব দুঃখ, অপ্রাপ্তি ও হতাশা হুট করে ক্রোধের অনলে পরিণত হয়। কপাল মুছে ফেলে সে। বাস্তবতা এটাই, আপনি আমাকে কখনোই ভালোবাসেননি। আপনার মোহ মনোরঞ্জনের প্রিয় বস্তু আমি। আপনার যোগ্য স্ত্রী তো আপনি আপনার চন্দ্রপ্রভাকে ভাবেন, তাই তো আজ আমার এত আকুতি। আপনার কর্ণগোচর হচ্ছে না, অতি উত্তম। তবে মনে রাখবেন, এই বিবাহ আমি এই বেগম চন্দ্রমল্লিকা হতে দিচ্ছি না। তীব্র ক্রুদ্ধ কণ্ঠ যামিনীর। প্রতিক্রিয়াহীন ভঙ্গিমা মেহমাদ সাহেব। তাকে আতঙ্কিত করে বুকে লুকায়িত ছোট্ট কাঁচের শিশিটিতে অধর লাগিয়ে পান করে নেয়। যুবকের আতঙ্কিত মুখশ্রীর দিকে তাকিয়ে মৃদু হাসি রমণী। ভয় পাবেন না, বিষ খাইনি। মৃত্যুকে জড়িয়ে নিলে আপনার বিবাহ কি করে আটকাবো? অচেতন হওয়ার ওষুধ। এখন আমার জন্য অচেতন দশাই অধিক স্বস্তিকর। কয়েক মুহূর্তের মাঝে মেঝেতে ঢলে পড়ে যামিনী। মেহমাদ শাহ কোলে তুলে নেয় তার প্রেয়সীকে। শয্যায় কাঁথা দিয়ে ঢেকে রেখে অনুভূতি মাখা এক চুম্বন করে। ত্যাগ করে কক্ষ। তার চাহানি ও ভঙ্গিমা নির্লিপ্ত। আল্লাহ ব্যতীত কেউ জানে না তার মস্তিষ্ক হৃদয়ের খবর। দুপুর গড়িয়েছে। বিকেলের অনুষ্ঠান মেহমাদ শাহ ও মেহিনুরের। গতকাল রজনী হতে এক ফোঁটা জলও মুখে তোলেনি যামিনী। হাতে তসবি নিয়ে পড়েছে আর অশ্রু ঝরাচ্ছে। এভাবে আর কতক্ষণ থাকবেন বেগম? কিছু তো মুখে নিন। দিলরুবার যত্নশীল বাণীতে চোখ তুলে তাকায় কিশোরী। আমি নিজের নিকট ওয়াদা করেছি দিলরুবা, যেই অবধি এই বিবাহ বন্ধ না করব সেই অবধি অন্য জল আমি মুখে নিব না। কিন্তু কিভাবে আটকাবেন এই বিবাহ বেগম? কোনোই তো পথ দেখছি না, না আছে আপনার কোনো পরিকল্পনা। সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী ওই উপরওয়ালা, তার নিকটেই যাচ্ছি। তিনি নিশ্চয়ই আমার শূন্য হস্তে ফিরাবেন না। তার কথাটা শেষ করতে কেউ করাঘাত করে। আগমনের অনুমতি দিলে একজন দাসী প্রবেশ করে জানায়, আপনার উদ্দেশ্যে এই চিঠি পাঠিয়েছেন কেউ। নবাব বাড়ির ডাক বক্সে পাওয়া গিয়েছে, আপনারই নাম লিখে।
জামিন এখন টুকটাক বাংলা পড়তে পারে, লেখাও শিখছে শিক্ষিকা নিকট প্রতিনিয়তই। তা সে নির্লিপ্তভাবে চিঠিটা হাতে নিয়ে দাসীকে বিদায় করে। চিঠিটা পড়তেই তার মুখশ্রীতে ফুটে ওঠে এক ক্রূর হাসি, সাথে ধূর্ত এক পরিকল্পনা। গোটা অন্তর্মহলে যেন ঈদের উচ্ছ্বাস লেগে আছে। দাস দাসী ও খাদিমরা ব্যস্ত নিজ নিজ কার্য সম্পূর্ণ করতে। রন্ধনশালা হতে খাবারের সুবাস ছড়িয়ে গিয়েছে, যা ঘ্রাণেন্দ্রিয়ে প্রবেশ করতে জিভে জল এসে পড়েছে প্রায় প্রত্যেকেরই। মেহনূর সকাল থেকে ব্যস্ত নিজেকে নবাবের চরণে অর্পণ করার উদ্দেশ্যে প্রস্তুত করতে। দ্বিতীয় তলায় দাঁড়িয়ে থেকে মানুষের কাজকর্ম ও কলরব দেখছে সে। মনে মনে বলছে, বলেছিলাম শাহ, আপনি আমার হবেন, হচ্ছে না। আমি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি, আর কোনো চাওয়া পাওয়া নেই। শাহজাদি, দেখছেন তো কি আমেজ আপনার বিবাহের। অবশেষে শেরপুর তার আসল জমিদার রানীকে পাবে। তবে তাড়াতাড়ি আসুন শাহজাদি, কারিগর ওই নারী আপনার জন্য বেনারসি নিয়ে অপেক্ষা করছে। সায় জানিয়ে কক্ষে প্রবেশ করে রমণী। কক্ষের এক ভাগ জমিন জুড়ে রয়েছে বিভিন্ন রঙের নিখুঁত হস্তে তৈরি বেনারসি। তবে মেহনুরের হৃদয় ছুতে পারছে না কোনোটাই। এগুলো আমার যোগ্য নয়। আপনার নিকট গাঢ় টকটকে লাল রঙের বেনারসি নেই? কি যে বলেন শাহজাদি, এখন আর লাল শাড়ি পরার যুগ আছে? এখন যুবতীরা নীল, গোলাপি, সবুজ কত রঙা শাড়ি পরে। আমি শাহজাদি মেহনুর, কোনো সাধারণ নারী নই। আমাকে অন্যের মতো ভাবার ভুল না করে স্ত্রীও। যুবতী মিষ্টির হাসির সহিত শক্ত কথাখানা শুনে বিক্রেতার হাসি বিলীন হয়ে যায়। সাথে আনা বস্তাখানা হতে লাল বেনারসিগুলো বের করে। একটা শাড়ি এপিট ওপিট করে দেখতেই মুখশ্রীতে বিদ্যমান হাসি বিস্তৃত হয় মেহনুরের। অতি মনোমুগ্ধকর। এই বস্ত্রটি আমার যোগ্য। আমার রূপ আজ ওই চাঁদকে জ্বলাবে। আপনি প্রস্থান করতে পারেন এখন। বিক্রেতা নিজের সাথে আনা কারিগরদের দিয়ে শাড়িগুলো গুছিয়ে নিয়ে বিদায় হয়। মনে মনে 100 বকা দেয় ক্রেতা নারীটিকে তার অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য। মেহনুর বেনারসি শাড়িটা গায়ে জড়িয়ে ঘুরে ঘুরে দেখছে নিজেকে দর্পণে। রত্নার মুখমণ্ডলীয় চওড়া হাসি বিদ্যমান প্রিয় মনিবের আনন্দে। শাহজাদি, কিছু মনে করবে না, একটা প্রশ্ন করছি। এত রং থাকতে এই গাঢ় রগরগে লাল রংটাই কেন পছন্দ করলেন? আপনার প্রিয় তো নীল। লোকে বলে লাল ভালোবাসার রং, তবে লাল কি উদ্দীপনা, উষ্ণতা এবং কামেরও রং? আমি আমার ভালোবাসাকে পেতে চলেছি, তবে আমি তার ভালোবাসা নই, তবে তার নিকট কামনাময়িত হতে পারি। রত্না অপলক দৃষ্টিতে শ্রবণ করে তার কথা। বাণীগুলো উচ্চারণ করার সময় রমণীর মুখে যেন অন্যরকম উত্তেজনা, উদ্দীপনা ও তৃপ্তি। যাকে আমার জন্য মুলতানি মাটি, চন্দন, কাঁচা হলুদ বাটার ব্যবস্থা হয়েছে। অনেক মোহনীয়, আসক্তিকর লাগতে চাই আমি আজ। অবশ্যই শাহজাদি, সব ব্যবস্থা করা আছে। শুধু আপনার হাম্মাম খানায় প্রবেশ করতে দেরি। যামিনী নিজের কামরার বাইরে দাঁড়িয়ে উৎসবের উদ্দেশ্যে সকলের তোড়জোড় দেখছে। তার মুখশ্রীতে বাঁকা হাসি স্থির, কণ্ঠ সর্বোচ্চ মাত্রায় পৌঁছিয়ে চন্দ্রমহলের মাঝ বরাবর যেয়ে ডাকতে শুরু করে দাসীদের। কি হলো মেয়েরা, তোমরা কোথায় গিয়ে মরেছ? মহলে অনুষ্ঠানের রং লেগেছে, আমাকে তৈরি হতে হবে না? এতবার ডাকছি, আসছো না তারপরও? ভুলে গিয়েছো আমি কে? জমিদারিনী আমি, বেগম চন্দ্রমল্লিকা। এক মুহূর্তের মাঝে শ্বাস কেড়ে নিব। উপস্থিত প্রতিটা দাসী খাদিম মাথা নত করে দাঁড়িয়ে আর চোখে প্রশ্নসূচক চাহনিতে দেখছে রমণীকে। চেনা বেগমের এমন অপরিচিত অসামঞ্জস্য আচরণেই প্রতিক্রিয়ায় স্বাভাবিক। নিশ্চুপ হয়ে আছো কেন? এখনই আসো আমার কামরায়। দিলরুবা, 5 জন কর্মঠ দাসী নিয়ে আসো। যথা আজ্ঞা বেগম। কিশোরী মাথার ওড়নাটা আরো ভালোভাবে টেনে পরে নিয়ে হনহন করে কক্ষে চলে যায়। তার পেছন পেছন অন্যান্য দাসীদের নিয়ে প্রবেশ করে দিলরুবা। দিলরুবা, যে উত্তরীয়গুলো এনেছো এই শহরের কারিগর থেকে, তা এক এক করে দেখাও। আর দাসী তোমরা আমার জন্য হাম্মামখানা প্রস্তুত করো। চন্দন, গোলাপ জল, বেলি, দুধ ও মধুর ব্যবস্থা করা আবশ্যক। আর তোমরা আমার গায়ে জয়তুনের তেল মালিশ করে দাও। আজ রাতে আমি নিজেকে নিজের সর্বশ্রেষ্ঠ রূপে দেখতে চাই। দাসীরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে দ্বিধান্বিত হৃদয়। আজই প্রথম তারা দেখছে কোনো নারীর তারই স্বামীর দ্বিতীয় বিবাহ নিয়ে এত উদ্দীপনা। কি বলেছি কানে যায়নি? যাও, নিজ নিজ কাজে যাও। তার ধমক যেন মহা ঔষধি হলো। বিদায় জানিয়ে কার্য সম্পূর্ণ করার উদ্দেশ্যে ছুটল সকলে। খাটিয়ার উপর বক্ষ মিলিয়ে শুয়ে আছে যামিনী। 3 জন দাসী তাকে মালিশ করতে ব্যস্ত। দিলরুবা এবং আরেকজন দাসী তাকে তার চয়ন করা শাড়িগুলো দেখাচ্ছে। কিশোরী প্রতিটা শাড়িকেই প্রত্যাখ্যান করছে, প্রতিটাই যেন হতাশ করছে তাকে।
হুট করেই তার নয়ন যুগল বিমোহিত হয় ময়ূরপঙ্খী রঙের শাড়িটিকে দেখে। এই ময়ূরপঙ্খী রঙা বস্তুটি আমার ও আজকের দিনের জন্য সুযোগ্য। আয়শা খাতুনের মুখে একবার শুনেছিলাম এই রঙ্গ আভিজাত্য, মর্যাদা ও রাজকীয় সম্মানের প্রতীক। আমি আজই আমার ভাগ্যের দ্বারা প্রাপ্ত আভিজাত্য ও রাজকীয় মর্যাদাকে আপন করে নিব। এর মাঝে একজন দাসী এসে জানায়, বেগম, আপনার জন্য হাম্মামখানা প্রস্তুত। চলো তবে যাওয়া যাক। অন্দরমহলের বৈঠকখানায় কাবিনের ব্যবস্থা করা হয়েছে। কাজী ও মেহমাদ শাহ ব্যতীত কোনো পুরুষ উপস্থিত নেই, তাদেরও পর্দার দ্বারা পৃথক করা হয়েছে। অন্য পাশে সকল নারী। একটু বাদে মেহিনুর উপস্থিত হয়। তার রূপ যেন উপচে পড়ছে। নারীটি এমনিতেই অসামান্য সৌন্দর্যের অধিকারী। সাজসজ্জা ও পোশাকের রগরগের রং যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। দেখে সকলেই উচ্চারণ করে মাশাল্লাহ। বেগম লুৎফুন্নেসা নিজ আসনে মৃদু হাসি নিয়ে বসে। বেগম নূরবাহারের মুখশ্রীতে তো রাজ্যের হাসি। মেহমাদ শাহ গুরু গম্ভীর। তার হৃদয় ও মস্তিষ্কে কি চলছে তা বোধগম্যতার বাইরে। বেগম নূরবাহার বললেন, কাজী সাহেব, এবার কাবিনের কার্যক্রম শুরু করুন আল্লাহর নাম নিয়ে। থামুন, এ বিয়ে সম্ভব নয়। বজ্রকণ্ঠ শুনে বিস্মিত দৃষ্টিতে তাকালো সকলে বাক্যের উৎসের দিকে। যামিনীকে দেখে আরও চমকিত হলো। সেই সঙ্গে বেশ ক্ষুব্ধ পরিবারের সদস্যগণ। স্পর্ধা কি করে হয়? তোমার কন্যা এ বিষয়ে দখলদারি করার? এসব ছোট লোকদের এটাই সমস্যা, বুঝতে দিলে শুতে চায়। কত বড় স্পর্ধা! হেসে দেয় যামিনী মৃদু শব্দ করে। হাসি থামিয়ে বেগম নূরবাহার ও বেগম লুৎফুন্নেসার দিকে ধ্যান দেয়। এ স্পর্ধা তো আমার থেকে আপনাদের অধিক, তাই তো নিয়ম ভঙ্গ এবং অমান্য করছিলেন। আমি তো আরও যোগ্য জমিদারিনীর দায়িত্ব পালন করছি। এই মেয়ে, কি বলছো তুমি সব? পরিষ্কারভাবে কথা বলো বেয়াদব। পরিষ্কার কথাই তো বলছি। আপনাদের স্পর্ধা সীমা লঙ্ঘন করেছে বলেই তো নবাব ইউসুফ শাহের উইলও নবাব বংশের আইন বদল করতে চলেছিলেন। এখনো বুঝেননি আম্মিজান? দাদিজানকে একটু বিচলিত হতে দেখা গেল। বেগম নূরবাহারের প্রতিক্রিয়া আগের নেই। কিসের নিয়ম? কি বলছো তুমি? খুব সহজ আম্মিজান। নবাব বংশের নিয়ম এবং দাদাজান নবাব ইউসুফ শাহের উইল অনুযায়ী কোনো জমিদার বংশের সদস্য বা শাহজাদা বা জমিদার বিবাহ ব্যতীত কোনো নারীর নিকট যেতে পারবে না, এবং জীবনের প্রথম নারী তথা স্ত্রীর মৃত্যু না হওয়া অবধি। দ্বিতীয় বিবাহ তো দূরের কথা, অন্য নারীর সংস্পর্শ আসতে পারবে না। যদি আসে তবে গোটা জমিদার ও শেরপুরের সম্পত্তি থেকে তাকে ত্যায্য করা হবে। সে শেরপুরেরও কোনোদিন প্রবেশ করতে পারবে না। সকলে স্তব্ধ। মেহমাদ শাহের মা তো সবচেয়ে অধিক। কাপা কাপা কণ্ঠে তিনি শুধালেন, আমি জান, আপনি কিছু বলছেন না কেন এই অসভ্য কিশোরীকে? অদ্ভুত, আমি ভুল কিছু বলেছি নাকি যে কিছু বলবেন দাদিজান? একদম শতভাগ সত্য বলেছি। এজন্যই দাদিজানের খুব কাছের একজনকে শেরপুর ছাড়া হতে হয়েছিল, তাই না দাদিজান? বেগম লুৎফুন্নেসা নৈশব্দে নিজের আসন থেকে উঠে চলে গেলেন। এর দ্বারা সবারই বোধগম্য হলে যামিনীর বচন সত্য। আমি বেগম চন্দ্রমল্লিকা। কাজী সাহেব, আপনি এখন যেতে পারেন। এখানে কোনো বিবাহ অনুষ্ঠান হচ্ছে না, হচ্ছে তো শুধু বেগম চন্দ্রমল্লিকা ও জমিদার মেহমাদ শাহের বিবাহের আনন্দ উদযাপন। কাজী সাহেব কিছু না বলে উঠে চলে গেলেন। মেহনুর ক্রোধে ফুঁসতে ফুঁসতে হনহন করে বেরিয়ে গেল বৈঠকখানা হতে। যামিনী রাজ্য জয়ের হাসি দিল। তার ইশারাতে পর্দা খুলে দিল দিলরুবা। রমণী এগিয়ে যেয়ে নিজের বাবু মশাই তথা মেহমাদ শাহের পাশে যেয়ে দাঁড়ালো। ইতোমধ্যে যুবক আসন ত্যাগ করে দাঁড়িয়েছে। নিজের হাতের কঙ্কন দুটো খুলে দিয়ে দিলরুবার হাতে ধরিয়ে দেয়। ঘোষণা করল, আমাদের বিবাহ উপলক্ষে তোমাদের কিছু দেওয়া হয়নি। এই দুটো আমাদের পক্ষ হতে খাবার উপভোগ করো। অন্দরমহলে বিদ্যমান দাসী ও খাদিমদের মাঝে আনন্দ দেখা গেল। অতঃপর যামিনী ও মেহমাদ শাহ উভয়ই নিজের মতন বিদায় হলো সেই স্থান থেকে। এদিকে শাহজাদি মেহনুর নিজের কক্ষে ঢুকে ভাঙচুর করা শুরু করে দিয়েছে, আক্রোশ ও ক্রোধ না নিয়ন্ত্রণ করতে পেরে। নিজের দেহের গহনাও ছিঁড়ে ফেলেছে। একসময় ক্লান্ত হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে মেঝেতেই বসে পড়ে সে। বেগম চন্দ্রমল্লিকা, এই চন্দ্রপ্রভা রাত্রি যাপন করার জন্য আপনাকে কামরায় আগমনের নির্দেশ দিয়েছে জমিদার নবাব শাহ। দাসীর কথা শুনে অদ্ভুত দৃষ্টিতে তাকালো যামিনী। ঠিক দাসী না, নারীটা মহাপরিচারিকার সহকারী মধ্যবয়স্ক মালিহা খাতুন। মালিহা খাতুন, আপনি খবর পাঠান, আমি আসছি। তার উদ্দেশ্যে তৈরি হব, একটু সময় তো প্রয়োজন। আপনার মর্জি বেগম, বিদায়। মালিহা খাতুন বেরিয়ে যান। রমণীর মুখে ফুটে ওঠে তীব্র ক্ষোভ ও ক্রোধ। ঠোঁট কামড়ে ধরে, বেগম চন্দ্রমল্লিকা, কিছু ভাবছেন বুঝি আপনি? তবে আজ যা হলো
তা খুব ভালো হলো। ওই শয়তান মেহানুর এবার বুঝবে আসল বেগুন কে। তবে চিঠিটা কে পাঠালো? চিঠি কে দিয়েছে সেটা মুখ্য বিষয় না, চিঠিতে থাকা তথ্য আমাদের কাজে এসেছে সেটাই মুখ্য। বেগম, ভুল ত্রুটি মার্জনা করবেন। আপনাকে সমর্থন করে বা পছন্দ করে এমন কেউ নবাব বাড়িতে নেই। অপছন্দ করে এমন অনেকেই আছে বটে, তবে আপনাকে সহায়তা করার উদ্দেশ্য কিছু একটা তো হবেই, কারণ এই নবাব বাড়ি কিছুই কারণ ছাড়া হয় না। তাই সেই মানুষটিকে চেনা এবং তার উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাত হওয়া আবশ্যক। তা অবশ্য তুমি ঠিকই বলেছ দিলরুবা, চিঠির রহস্য তো আবিষ্কার করতেই হবে। মহাপরিচারিকার ও অন্দরমহলের অন্যান্য দাসী ও খাতিনদের থেকে তথ্য নেওয়ার চেষ্টা করো, কেউ দেখেছিল কি না চিঠিদাতাকে। তবে হ্যাঁ, সবটাই যেন আড়ালে হয়, সম্পূর্ণ গোপনে। আর সব কিছুর পূর্বে বর্তমানে অন্য কাজ সম্পূর্ণ করতে হবে। সহযোগিত হয়ে প্রশ্ন করলো দিলরুবা। অন্য কাজ? আমাকে তৈরি হতে হবে, সহযোগিতা করো, দাসীদের ডেকে আনো। আমি আজ এমন মদ হতে চাই যাকে দেখে মাতাল হয়ে যায় বাবুমশাই। কারো হৃদয় ভাঙতে হবে, তাকে চূর্ণ বিচূর্ণ করতে চাই। রগরগে রানী গোলাপি বর্ণের পোশাক, পুরোটা জুড়ে সোনালি সুতোর গাছ। দিলরুবার সহ প্রতিটা দাসীরই চোখ জোড়া থমকে যায় এর সৌন্দর্যে। কি সুন্দর দেখতে, একদম নয়ন দাদানো সুন্দর। যামিনীর অধর জোড়ায় বাঁকা হাসি ফুটে ওঠে, ইচ্ছাকৃতভাবেই দাম্ভিকতার সহিত বলে ওঠে, জমিদার মেহমাদ শাহ মানে আমার বাবুমশাই আমাকে উপহার দিয়েছেন, সুদূর কলকাতা থেকে আনা। উপস্থিত সকল নারী দীর্ঘশ্বাস ফেলে। ঈর্ষা এবং ভালোবাসার আনন্দ উভয়ই বোধ হয় সকলের। মূল্যবান বস্ত্র, অলংকার, সুগন্ধি ও সজ্জায় নিজেকে রাঙিয়ে ফেলে রমণী। অতঃপর চুল, মুখশ্রী ও গায়ে বেগুনি বর্ণের রাজকীয় ওড়নাটা জড়িয়ে নেয়। একদা ভেবেছিল এই নবাব বাড়ির আভিজাত্য মর্যাদার প্রতীক ওড়নাটি সে সবার সমর্থন অর্জন করার পরই পরিধান করবে। পরিস্থিতি নিষ্ঠুরতা তার নীতি পরিবর্তন করেছে আছে বটে। মেহমাদ শাহ তার খাস ভৃত্য মিনারের নিজ কামরায় বসে আছে বিভিন্ন কাগজপত্র নিয়ে। এমন গম্ভীরতর পরিস্থিতিতেও এই জমিদারির দায়িত্ব পালন হতে মুক্তি নেই। মিনার খেয়াল করে তার মনিব কাজের মাঝে হুটহাট মিটিমিটি হাসছে। আশ্চর্য বোধ হয় তার, এই পুরুষটাকে কাজের সময় হাসতে তো দূরে থাক, গম্ভীরতা ব্যতীত চেহারাতে কোনো কিছুই অবস্থান করে না। জমিদার নবাব শাহ, আমাকে ক্ষমা করবেন। আমি জানি সামান্য দাস হয়ে আপনাকে ব্যক্তিগত প্রশ্ন করা আমার মানায় না, তবুও আমার শাহের এতদিন থাকা মলিন মুখশ্রীতে এই সুন্দর হাসির কারণ জানতে প্রচণ্ড মন টানছে। যুবক কাগজপত্র থেকে চোখ উঠিয়ে মিনারের নত মুখখানার দিকে নজর দেয়। তার মুখমণ্ডলে তখনও মুচকি হাসি লেগে আছে। মিনার, তোমাকে আমি আমার ছোট ভাইয়ের ন্যায় ভাবি, আর এর সম্পর্কে তুমিও জ্ঞাত। আর মুখের হাসি তা হলো ক্ষণিকের মোহের ন্যায়, এই থাকে এই যায়, তবে আসে কারো কর্মেই, হয় নিজের না হয় অন্যের। আমার মুখশ্রীর এই হাসির সাক্ষাৎ কোনো মুগ্ধতার তরুণী, আর তা একটু ভাবলে তুমিও বুঝে যাবে। আলতো হাসি মিনার, মাথা ঝাঁকিয়ে সায় জানায়। তোমাকে কিছু একটা আনতে বলেছিলাম মিনার, এনেছো? অবশ্যই হুজুর, আপনি বলবেন আর আমি সে কাজ সমাপ্ত করব না তা কি করে হয়। একদম অনন্য পাথর ও হীরায় জড়ানো আংটি, আপনি যেমন আকারে চেয়েছিলেন তেমনই। নিজের হাতে থাকা ছোট্ট কাঠের বাক্সটা এগিয়ে দেয় সে। মেহমাদ শাহ তা হাতে নিতেই দ্বার খোলার শব্দ। প্রবেশ করে যামিনী। মিনার তাকে দেখে বিদায় জানিয়ে মাথা নত করে বেরিয়ে যায়। মেহমাদ শাহ এগিয়ে যেয়ে বাহুবন্ধনে আবদ্ধ করে তার চন্দ্রমল্লিকাকে। তার চুলে মুখ ডুবিয়ে দীর্ঘ প্রশ্বাস নেয়। এতক্ষণে যেন তার তৃষ্ণা মিটল। গায়ের ওড়না ফেলে দিল যামিনী। দুহাত ধরে আবেগসিক্ত চুমু খেয়ে বলল, স্বাগতম আমার চন্দ্রমল্লিকা। আমার হৃদয় যেন থমকে ছিল তোমার জন্য। আমার আধারিয়া ঘরে চন্দ্রের প্রবেশ হলো, এটা উপহার তোমার জন্য। যামিনী গাঢ় দৃষ্টিতে তাকালো তার বাবু মশাইয়ের দিকে, পক্ষে মাথা টেকালো। আমার হৃদয়টা থেমে গিয়েছিল আপনাকে হারানোর চিন্তায়, থেমে গিয়েছিল আমার সব কিছু। অন্ধকারে ডুবে যাচ্ছিলাম আমি, হারিয়ে যাচ্ছিলাম বাবু মশাই। আপনাকে ডেকেছিলাম বারবার আমার হস্তখানা আঁকড়ে ধরে আমায় এই আধারিয়া নদ থেকে তুলে নিতে। আফসোস, আমার কণ্ঠ তো আপনার কর্ণে পচিয়েছে, আপনি আসেননি। আপনি তো মোহে ডুবেছিলেন, কারো রূপে বন্দী হয়ে গিয়েছিলেন কারো আয়না ঘরে। আমায় মনে পড়েনি আপনার? যে আমি সেই আয়না ভেঙে চুরমার করলাম, সেই আপনার নিকট আমার মূল্য হলো। কতটা অদ্ভুত! তার ছিলে মাখামাখি রমণীর কণ্ঠ ও হাসি।
বুক থেকে সরে আসে সে। অত্যন্ত কাছে যেয়ে দাঁড়ায় মেহমাদ শাহের, চোখে চোখ রেখে শুধাই, আপনার বিবাহের স্বপ্নে অগ্নি দিলাম। আপনি চন্দ্রপ্রভাকে কখনোই পাবেন না। আপনার আঙ্গিনায় বাগানে একমাত্র চন্দ্রমল্লিকার বাস হবে। যেখানে তাকাবেন সেখানেই আমি থাকব। তবে আমাকেও পাবেন না আপনি। আর এই উপহারটাও গ্রহণ করলাম, কারণ আপনার সব কিছুতেই শুধু আমার অধিকার। যামিনী কথাটা বলেই শব্দে সজ্জায় যেয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। সে গমন করতে মেহমাদ শাহের গম্ভীর মুখশ্রীতে এক গাল হাসি ফুটে ওঠে। কিশোরীর তেজস্বী, ক্রুদ্ধ ও গর্বিত রূপ তার নিকট অপছন্দনীয় কি আদৌ? তবে তার মনে উদিত প্রশ্ন হলো, এ গোপনীয় তথ্য সম্পর্কে তো সে নিজেই জ্ঞাত নয়, তবে কে জানালো? যদিও প্রশ্নটার উত্তর নিয়ে এখন মাথা ঘামাতে ইচ্ছুক নয় সে। ধীর পায়ে এগিয়ে শয্যার পাশের চৌপায়ায় রাখা কাঠের বাক্সটা থেকে আংটিটা পরিয়ে দেয় তার প্রেয়সীকে। ললাটে ভালোবাসার সিক্ত স্পর্শ এঁকে আপন মনে বিড়বিড়ায় সে। আমার বাচ্চা বাঘিনী। এসপি সাহেব এসেছেন বেগম লুৎফুন্নেসার সাথে সাক্ষাৎ করতে। অনুমতি পেয়ে কক্ষে প্রবেশ করে সে। আসসালামু আলাইকুম লুৎফুন্নেসা, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তুমি এখানে কি করছো? তোমাকে আমি শেরপুরে ত্যাগ করতে নিষেধ দিয়েছিলাম না? আপনার দেশ আমার জন্য সর্বপ্রথম। তবে প্রথমে এই চিঠিটা পড়ে নিন। প্যান্টের পকেট হতে ছোট্ট কাঠের বাক্সটা বের করে, খুলে চিঠিটা বের করে এগিয়ে ধরে। বেগম লুৎফুন্নেসা ইশারা করে আয়েশা খাতুনকে। তিনি নিয়ে আসেন চিঠিটা, তা পড়ে শক্ত দৃষ্টিতে তাকায়। তুমি যেতে পারো, শুধু এবারের জন্য তোমায় ত্রুটি ক্ষমা করলাম। পরের বার এমন 1000টা চিঠিও কাজে আসবে না। এসপি মাথা ঝুঁকিয়ে মাথার উপর নিচ করে বিদায় জানিয়ে চলে যায়। কক্ষের দ্বার হতে বাহিরে পা রাখতেই তার মুখশ্রীতে বিস্তীর্ণ হাসি ফুটে ওঠে। বিড়বিড়ায়, জাদুর বক্স, জাদুর বক্স, সব কাজই সমাপ্ত করে জাদুর বক্স। রজনীর সমাপ্তি হতে বেশ খানিক সময় বাকি। স্বভাবগতই যামিনীর নিদ্রা ভঙ্গ হয় ফজরের পূর্বে। পাশে তাকালে নিদ্রারত মেহমাদ শাহকে দেখে অজান্তেই মুখমণ্ডলে চওড়া হাসি ফুটে ওঠে। অধর ছোঁয়াই তার ললাটে। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক বাবু মশাই। তবে এই দীর্ঘায়ুতে যেন একমাত্র আমি আপনার সঙ্গী থাকি, অন্য কেউ নয়। না হলে এই নারীর হৃদয় স্পন্দন ছিনিয়ে নিতে আমার হস্তখানা একবারও কম্পিত হবে না। যামিনী শয্যা ছেড়ে উঠে দাঁড়ায়, মাথা ও গায়ে রাজকীয় ওড়নাটা জড়িয়ে নিয়ে বেরিয়ে যায়। তৎক্ষণাৎ চোখ জোড়া খোলে মেহমাদ শাহ, তার ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি। বাচ্চা হরিণী বনাম বাঘিনী এত ক্রোধ অনুভূতির জোয়ার সামলাতে পারবে তো? আবার কোনো ভুল না করে বসে। দরজায় করাঘাত করে তার সেবায় নিয়োজিত খাদিমরা উচ্চ শব্দে উচ্চারণ করে, আসসালামু আলাইকুম জমিদার নবাব শাহ, ফজর নামাজের ওয়াক্ত হয়েছে। আগমনের অনুমতি দেয় যুবক। নিজের ভাবনায় জলাঞ্জলি দিয়ে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করে। যামিনী কক্ষের দ্বারের সম্মুখে আসলে আঁকিতে ভেসে ওঠে দিলরুবা সহ তার সেবায় নিয়োজিত দাসীদের মুখশ্রী। তোমরা হাম্মামখানা প্রস্তুত করো আমার উদ্দেশ্যে। দিলরুবা, তুমি আসো আমার সাথে উত্তরীয় চয়নের জন্য। আদেশ দিয়ে কক্ষে প্রবেশ করে যামিনী। দিলরুবা এক এক করে বস্ত্র দেখাতে শুরু করে। দিলরুবা, এই নীল রঙের সোনালি সুতো সজ্জিত পোশাকটি পরিধান করব আমি আজ, আর সোনালি মুসলিনের ওড়নাটি। যথা আজ্ঞা বেগম চন্দ্রমল্লিকা। অতঃপর হামামখানার দিকে অগ্রসর হয় যামিনী। দীর্ঘ সময় স্নান নিয়ে কক্ষে ফিরে এসে কক্ষের বাহিরে বের হতে নিলে দিলরুবা জিজ্ঞেস করে, বেগম গহনা পরবেন না? চুলও তো শুকায়নি। আজ অর্ধসিক্ত কেশে এই আবছা অন্ধকারে হাঁটতে হৃদয় টানছে। আর কোথায় আমি অলঙ্কিত নি দিলরুবা? আমার ভূষণ বাবু মশাইয়ের ভালোবাসার চিহ্ন এই আংটিটি, আমাদের সম্পর্কের চিহ্ন এই নোলক, আমার আভিজাত্য ও মর্যাদার চিহ্ন এই গলার আমার দু হাতে বিদ্যমান নবাব বংশের খানদানি চুল। দিলরুবা স্নত দৃষ্টিতে মৃদু হাসে, মাথা ঝাঁকাই ধীরে ধীরে। যামিনী কক্ষ ত্যাগ করে। এই আবছা আলোতে মিষ্টি জুঁই ফুলের সুঘ্রাণে ঠেঁটে বেড়ানোর প্রবল ইচ্ছে তাকে ধেয়ে এনেছে বাগানে। দিলরুবার সাথে বাগানে হাঁটার সময় একজন অতি প্রিয় ব্যক্তির সাথে সাক্ষাৎ। যামিনী তাকে দেখে হৃদয়ে পুরানো হাসি দেয়। আসসালামু আলাইকুম শাহজাদি, কি অপরূপ লাগছে আপনাকে দেখতে। মাশাআল্লাহ বলো, নজর লেগে যাবে আধার ছায়ায়। কিছুটা তাচ্ছিল্য করেই দুটো বাক্য উচ্চারণ করে শাহজাদি মেহনুর, হয়তো কষ্ট দিয়ে নিজের ব্যথা উপশমের প্রচেষ্টা। যামিনী বুঝতে পারে, তবু মুখশ্রীতে এতটুকু পরিমাণও তার ছাপ আনে না। দুঃখিত, মাশাআল্লাহ, সৌন্দর্যের অনেক গর্ব আপনার শাহজাদি, থাকা উচিত।
লানাত তো তার উপর, যার মাঝে এই সৌন্দর্য নেই। আর আফসোস তার নাকি সৌন্দর্যের জন্য যে এত নন্দিত রূপের অধিকারী হয়েও নিজের ভালোবাসা পায়নি। মেহিনুর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো রমণীর দিকে। তার কোনো প্রতিক্রিয়া নেই। সেসব কথা থাক শাহজাদি, তবে আপনি উত্তর দিক থেকে আসছেন, বৈদ্যশালায় গিয়েছিলেন বুঝি? কিন্তু কি জন্য? আপনার আবার কিসের ব্যথা কষ্ট? চিন্তিত হওয়ার ভঙ্গিমা কিশোরীর। অনেকটা কাছে এসে দাঁড়ায় নারীটা যামিনীর। সামান্য শরীর খারাপ ছিল তাই গিয়েছিলাম, অতিরিক্ত কিছু নয়। আর প্রথম বাজিতে জিতে আনন্দিত হওয়া আনাড়িপনার পরিচয়। আর অনভিজ্ঞ নাবিক ভাগ্যের জোরে খুব বেশি দিন টেকে না, একদিন অথই সাগরে ডোবে। আমি তো এইভাবেই আনন্দিত নারী। নবাব মানে বাবু মশাইয়ের প্রেমে যে প্রতি রাতে সিক্ত হই, এই জন্যই তো ভরে ভেজা থাকে আমার চুল। মেহিনুর কিছু বলবে তার পূর্বে তার নয়ন যুগল আটক হয় যামিনীর হস্তখানায় বিদ্যমান আংটিটিতে। মূল্যবান এই আংটি প্রথম দর্শনেই চিনে ফেলেছে তাতে থাকা মহামূল্যবান রত্নটির জন্য। যামিনী তার দৃষ্টি অনুসরণ করে হেসে শুধায়, এটাও আমার ভালোবাসার চিহ্ন, বাবু মশাইয়ের দেওয়া। মেহমাদ শাহ হাঁটার উদ্দেশ্যে বাগানে প্রবেশ করে। খেয়াল করে বাগানে দাঁড়ানো যামিনীকে। বুক ধক করে ওঠে তার। অলক্ষী হয়তো ওড়না পড়ে গিয়ে দেখা যাচ্ছে অর্ধসিক্ত কেশ, একদম অল্প অলঙ্কারে সাজানো দেহ, সতেজ ও স্নিগ্ধ মুখশ্রী আরও ফুটে উঠছে সাজ সরঞ্জাম দেখে। আমাকে বেগম চন্দ্রমল্লিকার সাথে একা ছেড়ে দেয়া হোক, স্থান ত্যাগ করুন সকলে। বাগানের দিকটায় কোনো প্রহরী নেই, তাই জানান না দেওয়ার টের পায়নি কেউ মেহমাদ শাহের আগমন। হুট করে তার কণ্ঠ শুনে অপ্রস্তুত হয়ে উপস্থিত সকলে তাড়াতাড়ি স্থান ত্যাগ করে। যুবক এগিয়ে যে শক্ত একখানা চুমু খায় তার বাচ্চা বাঘিনীর ললাটে ও কপলে। সে নিজেও অতপর মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে যায়। একটু বাদে আজানের শব্দ আলোড়িত হলে পরিবেশ যামিনীও নিজের কক্ষের দিকে অগ্রসর হয়। বেগম নূর বাহার ও শাহজাদি মেহিনুর আঙিনায় তাদের আড্ডার স্থল তথা বৈঠকখানায় বসে আছে। একজন ক্ষিপ্ত তো অপরজন রাগান্বিত দুঃখ জর্জরিত। নীরবে ও বিরাম ধারায় আখি জলে কপল ভাসাচ্ছে মেহিনুর। একটু বাদে বেগম লুৎফুন্নেসা এসে বসেন তার আসনে। তার আগমনে উঠে দাঁড়িয়ে স্বাগতম জানাই তারা। আসসালামু আলাইকুম বেগম। বসো। তবে তোমাদের চেহারার এই হাল কেন? কাল যা হলো আমি জান, তাতে এই দশা না হয়ে উপায় আছে? তবে আপনার স্বাভাবিক থাকা আশ্চর্যজনক বটে। নূরবাহার, তোমার মুখ আজকাল একটু বেশিই চলছে আমার সম্মুখে। আমার কেমন থাকা স্বাভাবিক আর কেমন থাকা অস্বাভাবিক তুমি আমায় বলবে? আদব ভুলে গেছো নারী। দুঃখিত আমি জান, গতকালের বিষয়টা নিয়ে এতই চিন্তিত ছিলাম যে কি বলতে কি বলে ফেলেছি, মার্জনা করুন দয়াময়ী। আমাদের জীবনে অনেক কিছু পরিকল্পনা মোতাবেক হয় না, কারণ আমাদের হাতে শুধুমাত্র পরিকল্পনা করার ক্ষমতাই আছে, বাস্তবায়ন করা না। যা হয়েছে তা নিয়ে বসে থাকলে জীবন কাটবে না, সমস্যা বাড়বে বটে। তবে চন্দ্রমল্লিকার এ কাজ আমায় অভিভূত করেছে। মেয়েটা আনাড়ি হলেও সাহসী এবং বুদ্ধিমতীও না হলে এই তথ্য এত সুন্দরভাবে সঠিক মুহূর্তে নিজের পক্ষে ব্যবহার করতে পারত না। শেষ বাক্যটা উচ্চারণ করতেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে শাহজাদি মেহিনুর। বেগম লুৎফুন্নেসার তার মাথায় হাত রাখেন। আমার চন্দ্রিমার আলো চন্দ্রপ্রভা, সোনালি চুলো রাজকন্যা, এতটুকুতে এত দুঃখিত হয় না। প্রথম বাজি জেতা মানেই খেলা জয় নয়, আবার হার মানেও খেলা হারা নয়। তোমাকে তোমারটা জয় করে নিতে হবে। এখন কাঁদা বন্ধ করে হেসে দেখাও আমার সোনা। যুবতী আলতো হাসে। বেগম লুৎফুন্নেসা আয়েশা খাতুনকে দাসীকেই শরবত আনার আদেশ দিতে ইশারা করেন। তবে আমি জান, একটা বিষয় এখনো মাথায় ঢুকলো না। যামিনী এই তথ্য পেল কোথায়? যেই তথ্য আজ অব্দি আমরা জানি না, তা তার একার পক্ষে জানাও সম্ভব নয়। এই বিষয়টা আমিও বুঝতে পারছি না। আয়েশা খাতুন, তুমি কোনো খবর পেয়েছো? না বেগম। বেগম চন্দ্রমল্লিকার খাস বাদে তার সেবায় নিয়োজিত প্রতিটি দাসী তো আমাদের গুপ্তচর রূপেই কাজ করে, তারাও কিছু বলতে পারছে না। দাসীদের বলো তারা বিশ্বাস অর্জন করতে, এর জন্য যতটুকু কর্ম করা লাগা করতে। যথা আজ্ঞা বেগম। বেগম লুৎফুন্নেসা নিজ হৃদয়ে বিচার বিশ্লেষণ করতে শুরু করেন। বেগম নূরবাহার এবং শাহজাদি মেহিনুরও তার সঙ্গী। দাসী ও খাদিমদের অলক্ষ্যে একটা ছায়ামূর্তি প্রবেশ করে থোপাখানে। সেখানে অপেক্ষারত মানুষটা জিজ্ঞেস করলেন, যা বলেছিলাম সে অনুযায়ী কাজ হয়েছে? শুনেছি চন্দ্রমল্লিকার শাহের বিয়ে ভাঙা সম্পন্ন। হ্যাঁ, আপনি যেভাবে বলেছিলেন সেভাবেই কাজ হয়েছে। তবে যে খেলায় আপনি মেতেছেন তা একবার লোকচক্ষু সম্মুখে এলে ধ্বংস বয়ে আনবে।
তুমি চিন্তা করো না, আমাদের ঢাল চন্দ্রমল্লিকা, হাতের পুতুল হতে আর কিছুটা সময়। সবটা করব আমরা তার আড়াল থেকে। লোকচক্ষুতে ধরা পড়লেও সে পড়বে, আমাদের উপর একটা আঙ্গুল উঠবে না। হো হো করে হাসতে লাগলেন মানুষটা। সঙ্গ দিলেন ছায়ার মূর্তিটিও। যামিনী নিয়মাফিক শিক্ষিকার সাথে পড়ালেখার পাঠ চুকিয়ে কক্ষের দিকে ফেরে। কক্ষের দ্বার খুলে অভ্যন্তরে প্রবেশ করতেই অবাক সে। সম্মুখে তার সেবায় নিয়োজিত এক দাসী তার চিঠির বাক্স হাতে অপ্রস্তুত ভঙ্গিমায় দাঁড়িয়ে। কিছুটা মুহূর্ত পেরিয়ে গেলে মেয়েটা তাকে ঝুঁকে সালাম জানায়। আসসালাইকুম। ওয়ালাইকুম। বেগম চন্দ্রমল্লিকা। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি করছিলে? আমি তো আপনার জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিলাম বেগম। নত মুখে সে বাক্য সমাপ্ত করতেই তাকে চেপে ধরে দিলরুবা। যামিনী তার কোমর হতে ছুরিটা বের করে চেপে ধরেই তার গলায়। সত্যি করে বলো দাসী, কি করছিলে তুমি এখানে? আমাকে তোমায় আঘাত করতে বাধ্য করো না। আমি সত্যি বলছি বেগম, দয়া করে আমাকে ছেড়ে দিন। রাগ হয় কিশোরীর বিপুল পরিমাণে। তার হস্তখানা ধরে আঁচড় কাটে ছুরির সহায়তায়। গলায় আরও শক্তভাবে চেপে ধরে ছুরিটি। কিছুটা চামড়া ভেদ হয়ে রক্তের দর্শন পাওয়া যায়। তীব্র বেদনায় কুকিয়ে ওঠে মেয়েটি, ফিনকি দিয়ে ছুটে। আমি বলছি বেগম, বলছি। বেগম লুৎফুন্নেসা এই আদেশ দিয়েছিলেন আমায়। আমার কোনো দোষ নেই। একটু অনুগ্রহ দেখেন বেগম, আমাকে ছেড়ে দিন দয়া করে। এই মেয়েকে কোনো দাসীর সাথে বৈদ্যশালা পাঠাও, হাতে কাপড় পেঁচিয়ে নিও, আর তুমি দ্রুত কক্ষে ফিরো। দিলরুবা। দিলরুবা সায় জানিয়ে তার মনিবের আদেশ পালন করে। কক্ষে ফিরলে যামিনীকে চিন্তিত ভঙ্গিমায় জানলার সম্মুখে দাঁড়িয়ে থাকা দৃশ্য তাকেও চিন্তিত করে। বেগম চন্দ্রমল্লিকা, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমার মনে হয় দাসীকে, তাও আবার বেগম লুৎফুন্নেসার স্বর্ণাপন্ন দাসীকে আঘাত করা সঠিক হয়নি। অন্দরমহলের নিয়ম বহির্ভূত। রাখো সেসব দিলরুবা। আমি বেগম চন্দ্রমল্লিকা, নবাবের প্রিয়, বিশেষ এবং একমাত্র নারী। আমাকে আবার কে কি বলবে? চিন্তার বিষয় হলো, এই দাসী যদি দাদিজানের গুপ্তচর হয়, তবে বাকি দাসীগুলো কেন হবে না? কারণ সব দাসী তো ওনাদেরই চয়ন করা। দিলরুবা নত করে ফেলে চোখ, তার কথায় মাথা ঝাঁকায়। আমার নতুন দাসী নেওয়া লাগবে, এমন দাসী যারা হবে আমার পক্ষে, আমার প্রতি অনুগত এবং আমার বিশ্বস্ত, যারা গুপ্তচর হবে আমার জন্য। কিন্তু বেগম, এমন দাসী কোথাও খুঁজে পাবেন আপনি? যারা আছে তা তো অন্তর্মহলের মধ্যেই। আমার জানা মতে একটি নির্দিষ্ট সময় দাস বা দাসী নিয়োগ দেওয়া হয় বা আনা হয় নবাব বাড়ির উদ্দেশ্যে। আমাদের গ্রামে তো যে প্রচার করা হতো এই চাকরির বিজ্ঞাপন, সেই দিন কবে? খোঁজ করো তো। যথা আজ্ঞা বেগম চন্দ্রমল্লিকা। শাহজাদি মেহিনুর বেগম লুৎফুন্নেসার কক্ষে বসে তার উদ্দেশ্যে অপেক্ষা করছে। ক্রোধে ফোঁস করছে রীতিমতো। বারবার চোখের সম্মুখে ভেসে উঠছে মেহমাদ শাহ ও যামিনীর অন্তরঙ্গ দৃশ্য। কয়েক মুহূর্ত বাদে কক্ষে প্রবেশ করেন বেগম লুৎফুন্নেসা ও আয়েশা খাতুন। রত্নার শাহজাদি মেহিনুর দাঁড়িয়ে তাদের স্বাগতম জানায়। আসসালামু আলাইকুম রানীজান। ওয়ালাইকুম আসসালাম। আমার চাঁদের কিরণ, মুখটা আজও মলিন। কতবার বললাম নিজেকে সামলে নাও, এসব তো হবেই। নানিজান, আমি আর পারছি না, আমার হৃদয় পড়ছে। সব তো মেনে নিয়ে কাটাচ্ছি প্রাসাদে দিন, তবে এখন কি চন্দ্রমল্লিকার তিরস্কার ও ভৎসনা সহ্য করতে হবে? আমার পরীক্ষার সময়ও ঘনিয়ে আসছে, শহরে ফিরতে হবে। তুমি কিছু করো না নানিজান, ফিরিয়ে দাও আমায় আমার শাহকে। বেগম লুৎফুন্নেসা বিচলিত হন। নাতনির এমন আবদার গ্রহণ বা পূরণ করার কোনো পরিকল্পনা নেই তার। আবার এমন মলিন চেহারাও সহ্যকর নয়। শান্ত হও চন্দ্রমল্লিকা, আবার কি বলছে তোমায়? যুবতী নিজের বচন অভ্যন্তরে চাপা রেখে যামিনীর বাণীগুলো সত্য মিথ্যে মাখিয়ে বলল। বেগম লুৎফুন্নেসার তা শ্রবণগত হতেই শিক্ষিপ্ত। এত স্পর্ধা ওই মেয়ের, এই জন্য আমার এইসব ছোট ঘরের আনাড়ি নারী পছন্দ নয়। সামান্য জয় করেই ভাবে বিশাল সাগর পাড়ি দিয়েছে। সামান্য ক্ষমতাতেই সঠিক বেঠিক জ্ঞান হারিয়ে ফেলে। দরজার করাঘাতের শব্দে ধ্যান ভঙ্গ হয় সকলের। বৃদ্ধা নারীটি বিরক্তিকর ভঙ্গিমায় জিজ্ঞেস করেন, কি হয়েছে? কে এসেছে? মালিহা খাতুন, বেগম বলেছে জরুরি প্রয়োজন। ভিতরে আসতে বলো। মালিহা খাতুনের সাথে যামিনীর আঘাতে আহত দাসীটিও প্রবেশ করে। হাতে গলায় ক্ষত দেখে ভ্রু কুঞ্চিত হয় বেগম লুৎফুন্নেসার। এই কন্যার এমন দশা হলো কি করে? অন্দরমহলে দাসীদের মাঝে ঝগড়া বিবাদ হয়েছিল না কি আমার অগোচরে? আমার কানে তো কোনো খবর আসলো না।
দুঃখিত বেগম লুৎফুন্নেসা, আপনি ভুল বুঝেছেন। ঘটনাটি তা না আপনি যা ভেবেছেন। মালিকা খাতুন দাসীকে ইশারা করলো গোটা ঘটনা প্রকাশ করতে। তার ইশারায় দাসীটিও তোতা পাখির ন্যায় এক এক করে খুলে দেয় ঘটনার প্রতিটি পাতা। সবটা কর্ণগোচর হতেই বেগম লুৎফুন্নেসার সে কি ক্রোধ! স্পর্ধা কি করে হয় ওই মেয়ের আমার অন্দরমহলে রক্তপাত করার? এর শাস্তি তোকে পেতেই হবে। আয়েশা খাতুন, ডাকাও। আর কিছু বলার পূর্বেই হাত ধরেই তাকে থামায় মেহিনুর। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। মেহমাছা, মিনার ও হিসাবরক্ষক সহ অন্যান্য কর্মচারী ও উপদেষ্টার সাথে তার ব্যবসাকে পরিকল্পনা নিয়ে আলোচনা করছে নবাব বাড়ির নবাবের বৈঠক ঘরে বসে। জমিদার বাবু, এবার পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে। শেরপুর ব্যতীত শোনা যাচ্ছে অন্যান্য স্থানে এবার পেঁয়াজের উৎপাদন ভালো হয়নি। আমার মনে হয় পেঁয়াজটা কিছুটা সময় আটকে রাখতে পারলে গুদামে আরও চড়ার দাম পাওয়া যাবে। ঠিক বলছেন হুজুর, আমারও তাই মনে হয়। তাছাড়া এবার গোলাপ ফুলের উৎপাদন কম হয়েছে, লোকসান হতে পারে। এখান থেকে মূল্য পেলে লোকসানটা গোছাবে। একটু ভাবে মেহমাছা, তারপর প্রশ্ন করে, আখ চাষের কি অবস্থা? আমাদের চিনির ফ্যাক্টরিতে পাঠিয়ে দিন দ্রুত। আর পুকুর ও নদীর মাছের তো কোনো খোঁজ খবরই নেই। 2 বছর ধরে এই ব্যবসার জন্য শেরপুর থেকে কোনো মাছই পাচ্ছি না বলতে গেলে। হুজুর, গত 2 বছর ধরে পুকুরে মাছের পোনা তো দেখা যায়, কিন্তু তোলার সময় মাছ পাওয়া যায় না তেমন। আমরা সন্দেহ প্রদান করছি যে আমরা মাছ ধরার পূর্বেই গ্রামবাসীরা মাছ খেয়ে ফেলে। এ কি করে সম্ভব? নদী ও নির্দিষ্ট পুকুর বাদে আমরা তো সকল পুকুর ও বিল উন্মুক্ত রেখেছি তাদের জন্য। এটা নিয়ে তদন্ত করা হোক, ফলাফল বের হলেই কঠিন ব্যবস্থা নেওয়া হবে। মেহমাদ শাহের কথা শেষ হতেই বৈঠক ঘরে পা রাখে একজন খাদিম, জিজ্ঞাসু দৃষ্টি যুবকের। আসসালামু আলাইকুম জমিদার বাবু, আপনাকে বেগম লুৎফুন্নেসা অন্দরমহলে বৈঠকখানে উপস্থিত হতে বলেছেন। জমিদারির কার্য নিয়ে বোঝা পড়ার মাঝে অন্দরমহলের চিন্তা মাথায় দেওয়ায় বিরক্ত ও ক্ষিপ্ত হয় মেহমাদ শাহ। ধমক দিয়ে খাদিমকে স্থান ত্যাগ করতে বলে। বৈঠকখানায় বসে আছে বেগম লুৎফুন্নেসা, বেগম নূরবাহার, শাহজাদি মেহিনুর, আছেন মোর্শেদা খাতুন, আয়েশা খাতুন এবং মালিহা খাতুনও। কাঠের দেওয়ালের ফাঁক দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে দাসীরা। জামিনীও উপস্থিত। সে নিশ্চিন্তভাবে বসে আছে। তার জলকানা পরিমাণও ধারণা নেই কি হতে চলেছে তার সাথে কয়েক মুহূর্ত বাদে। অপেক্ষায় ইতি টেনে প্রবেশ করে মেহমাদ শাহ। উঠে দাঁড়িয়ে স্বাগতম জানায় সকলে। বসতে ইশারা করে আসন গ্রহণ করে সে। কি হয়েছে দাদিজান? কি কারণে এত তারা যে আমার বৈঠক খতম করার অপেক্ষাও করতে পারলেন না? আমার শাহ এসেছো? যখন জানতেই পারবে শান্ত হয়ে বসো। আয়েশা খাতুন। আয়েশা খাতুনকে ইশারা করতে সে আড়াল থেকে টেনে এনে হাজির করে দাসীটিকে। যুবকের ললাটে সূক্ষ্ম ভাঁজ পড়ে। চন্দ্রমল্লিকা এই দাসীকে এভাবে আঘাত করেছে, কত বড় স্পর্ধা! জামিনী এই অন্যায় কার্য সম্পন্ন করেছে, তার প্রমাণ কি? অন্দরমহলে প্রায় সকল খাদিম ও দাসীরা এই মেয়েকে আহত অবস্থায় খাসবাদী দিলুরাবার সাথে চন্দ্রমল্লিকার কামরা হতে বের হতে দেখেছে। আর কোনো প্রমাণ চাই আমার সিংহ? জামিনী এতক্ষণ নিশ্চুপ ছিল, এবার না পারতেই মুখ খুলে সে। আঘাত করেছি তা বলেছে এই কন্যা, কেন করেছি তা বলেনি। এই দাসী আমার উপর নজর রাখছিল, গোয়েন্দাগিরি করছিল। আমি হাতে নাতে ধরেছি তাকে আমার চিঠি বাক্স করার মুহূর্তে। এজন্য তুমি তাকে আঘাত করবে? এই অন্দরমহলের একটা নিয়ম নীতি আছে, সব কিছু সেই নিয়ম অনুসরণ করেই হয়। আমি যে এই অন্দরমহলের কর্তা আছি তা কি ভুলে বসেছো তুমি? তুমি আমাকে অভিযোগ না করে নিজ বিচার কার্য সম্পাদনে হাত দিয়েছ। এর শাস্তি তুমি জানো? যে নিজেই প্রধান অপরাধী তাকে কি বলবো? দাসীটি তো আপনারই নাম উচ্চারণ করেছে, আপনি তো দোষী দাদিজান। আমার দিকে আঙুল তুলছো? এত দুঃসাহসিকতা, এত বড় বেয়াদপি! নতুন গজানো পাখা দিয়ে এত উপরে উঠতে হয় না। মুখ থুবড়ে পড়ে না হয় পক্ষী, তোমারও সেই দশা হবে। শাস্তি তুমি পাবে, না হলে তোমায় দেখে সাহস পাবে অন্যান্য কন্যারাও। আগামী 1 মাসের জন্য জঙ্গলের উত্তরে অন্ধকার দালানের বন্দি থাকবে তুমি। না, এ আপনি পারেন না। আমি বেগম লুৎফুন্নেসা, অন্দরমহলে আমার রাজত্ব চলে, সব পারবো আমি। খাদিম, চন্দ্রমল্লিকাকে বন্দি করো এই মুহূর্তে। দুজন খাদিম এগিয়ে গেলে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে মেহমাদ শাহ। থামো সেখানেই, কোথাও যাবে না চন্দ্রমল্লিকা। যাব না অর্থ কি? তুমি আমার সিদ্ধান্তের বিরোধিতা করছো, নিয়ম নীতির বিরোধিতা করছো।
আজকে যদি চন্দ্রমল্লিকার তার শাস্তি হতে মুক্তি পায়, তবে অন্দরমহলে অবস্থিত কন্যাদেরও সে প্রশ্রয় দান করা হবে। মেহমাদ শাহ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বেগম লুৎফুন্নেসার দিকে। আপনিও তো রীতিবিরোধী কাজ করছেন দাদিজান। নবাব বাড়ির সদস্যদের বিচার কার্য গোপনীয়তার সহিত সম্পূর্ণ করা হয়, যতক্ষণ না তা কোনো অতি ঘৃণ্য অপরাধ না হয়। সেখানে আপনি বৈঠকখানায় বিচার বসিয়েছেন, আর আইন মোতাবেক শাস্তি চন্দ্রমল্লিকা পাবে, তবে দাসীদের জন্য প্রযোজ্য শাস্তি নয়। আমি নবাব মেহমাদ শাহ এই অন্দর মহলে সমে গোটা শেরপুরের নবাব দিব শাস্তি, অন্য কেউ নয়।